অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, বিরতির আগে যেই আলোচনায় ছিলাম এর মাঝে দুটো খবর আছে। এক হচ্ছে খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, জামাতের সাথে বিএনপি নেতা কর্মীদের ধাক্কাধাক্কিতে একজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে, এবং এদিকে ঢাকা ৯ তাসনিম যারা অভিযোগ করেছেন তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এবং ঢাকা ৮-এ মির্জা আব্বাসের সমর্থকদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকদের কিছু বিক্ষিপ্ত হাতাহাতির ঘটনা ঘটেছে। এই যে একটু যখন বেলা বাড়ছে আস্তে আস্তে কি একটু উত্তাপ ছড়াচ্ছে? হ্যাঁ, এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি অপ্রত্যাশিত। আমরা এটি কোনোটাই চাইনি। খুলনাতে ঘটনাটা বেশ কিছুক্ষণ আগে সংঘটিত হয়েছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, এটা খুবই দুঃখজনক। আর ঢাকাতে যে দুটো ঘটনার কথা বলেছেন, যে তাসনিম যারা যেটি বলেছেন সেটি হলো যে নানা অজুহাতে তার মানে আমার ধারণা হলো যে পোলিং এজেন্ট হওয়ার জন্য কিছু নির্ধারিত নিয়ম কানুন আছে, এবং সেইটি আমার ধারণা যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বের করে দিয়েছে এরকম না, কিন্তু এটা মনে হয় নির্বাচন কমিশন, আমি যেরকম নিয়ম অনুসরণ করে সেটা, তো সেইখানেই উনি বলেছেন যে নানা অজুহাতে তার প্রার্থীদের করা হচ্ছে। এইটা একটা, যদি ইলেকশন কমিশন যদি মানে ইলেকশন কমিশনের বিধি অনুযায়ী যদি তার এজেন্ট যথাযথভাবে, সেটির তো একটা যৌক্তিকতা আছে। এটা তাসনিম যারাই হোক আর যেই হোক, এটা ইলেকশন কমিশন মনে করি তার কর্তব্য পালন করেছেন। আমরা একটু আগে দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ঢাকা ৮ আসনের নির্বাচনটা এইবার সবচেয়ে বেশি আমাদের এই নির্বাচনের মধ্যে আলোচিত ছিল, যে নির্বাচনটাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার প্রতিপক্ষ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সম্পর্কে শুরুর দিক থেকে যে ধরনের আক্রমণাত্মক অবস্থার মধ্যে ছিলেন, আক্রমণাত্মক, এবং এটাকে আমরা অনেকেই যারা বিবেকবান মানুষ মনে করেছিল যে এটা একটা গায়ে পড়ে মানে একটা পরিস্থিতি তৈরি করার মতো। মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, মানুষ তো হিউম্যান এররের বাইরে কেউ না, আমরা এটা মনে করি, কিন্তু তাকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, যেভাবে অভিযোগ করা হয়েছে, আমি তো মনে করি যে এই ঘটনাটা যদি আরও আগে সংগঠিত হয়ে যেত, হতে পারত, এটা আমরা কোনোভাবেই চিন্তা করি না। আমরা সবার কাছ থেকেই কিন্তু দায়িত্বশীল আচরণ করি। মির্জা আব্বাস যেরকম তার প্রতিপক্ষের উপর কোনো আক্রমণ করবেন না বা তার সমর্থকরা করবেন না, সেটা আমরা যেন করি, তেমনি তিনি যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনিও নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেটা তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ মানে প্রতিদ্বন্দ্বীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করতে। গোটা নির্বাচনী সময়টার মধ্যে আমরা এই ধরনের পরিস্থিতি মানে লক্ষ্য করেছি। তো আজকের নির্বাচনের দিনও আমি আশঙ্কা করব যে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত যে ঘটনা ঘটেছে, কিন্তু ফার্দার যেন এই ধরনের ঘটনা না ঘটে, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সমর্থকদের কাছেও সেই রকম দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি, এবং মির্জা আব্বাসের যারা সমর্থক আছেন তাদের কাছেও যে হ্যাঁ, কারণ আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি করে উস্কানির ফাঁদে ফেলে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টা এই আসনে থাকতে পারে, সেই ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত সবারই। অ্যাডভোকেট এলিনা খান, যে বিক্ষিপ্ত কিছু ঘটনার কথা বলছিলাম, আমি প্রশ্নটা এভাবেই রাখছিলাম যে দিন যত গড়াচ্ছে উত্তাপ একটু বাড়ছে কিনা রাজনীতি ভোটের মাঠে? দেখুন, সূর্য যখন সকালে ওঠে এখন স্নিগ্ধময় একটা, তখন তাপটা কিন্তু ওরকম থাকে না, বরঞ্চ গায়ে রোদটা লাগাতে খুব ভালো লাগে। সেম ভোটের যখন সকাল হয়েছে সেটা তার স্নিগ্ধ সুন্দর একটা ভাবে সবাই যাচ্ছে, সূর্য উঠছে, জনগণেরও তাপমাত্রা সেভাবে যাচ্ছে। দুই প্রার্থী বা যার অনেক মানে 4-5টা প্রার্থী যারই হোক না কেন, যখন তাদের সমর্থিত লোকরা যখন না আসে বা আসলেও কিন্তু তারা বুঝতে পারে, ভোট কেন্দ্র কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে অনেক কিছু বোঝা যায়, যে বাতাসটা কোন দিকে যাচ্ছে, আমার লোকটা এখনো আসেনি কেন, আমার দলটা, তখন উত্তেজনা থাকে, তখন কিন্তু সেইটার থেকে উত্তেজনা ছড়াতে শুরু করে। আমি এখন বলবো যে যখন আইন শৃঙ্খলা বাহিনী যারা অবস্থান করছিলেন, তারা যারা এতক্ষণ ধরে ইসি সাহেব বলছেন যে খুব চমৎকার একটা ভোট হচ্ছে, আমরা প্রথম থেকে শুরুতেই আলোচনার শুরুতেই বলেছি যে 4:30 পর্যন্ত যদি সুন্দরভাবে ভোটটা হয় তাহলে আমরা বলবো যে ভোটটা ভালোভাবে দিয়েছে সবাই। 4:30টার পর যখন গণনা আবার শুরু হবে, তারপর থেকে গণনার পরে যখন সব কিছু ঠিক হবে, তখনই বলবো যে সুষ্ঠুভাবে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একজন গিয়েছে চলে, আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আর একই সঙ্গে যারা ধরেন যে ঘটনাগুলো ভাই বললেন যেগুলো হওয়া উচিত না, আমরাও কাম্য করি না, কিন্তু এখনই অ্যালার্ট হওয়া উচিত। ইসি কিন্তু দেখছে, অবজার্ভ করতেছে, একই সঙ্গে তার কিন্তু অলরেডি ফোর্স যার যেখানে অবস্থান, তাৎক্ষণিকভাবে এখন যেন তারা খুব দ্রুত সব জায়গায় যেন তারা তাদের যাওয়া আসার যে মোবাইল যে ফোর্সটা আছে তাদেরকে দ্রুত সব জায়গায় ঘুরতে হবে। আমরা জানি যে সেনা, আমার সংখ্যার থেকে বড় কথা হচ্ছে সংখ্যাগুলো কাজ করছে কিনা।
আমার সংখ্যা দিয়ে আমি কি করবো? আমার সংখ্যা যদি এক জায়গায় বসে থাকে থোক হয়ে আর আরেক জায়গায় একটা ঘটনা ঘটে, তাহলে আমার তো সংখ্যা লাভ নেই। এই যে মানুষটিকে ধাক্কি করে একটা গাছের সাথে লেগে মারাই গেল, তাহলে ওখানে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? যখনই একটা ধাক্কি শুরু হয়েছে তখন তো পুলিশ ফোর্স ছিল, তারা কেন এসে ঠেকাতে পারলো না? এখানে তো প্রশ্নটা এসে যায়। আমি যখন বুঝতে পারছি, প্রথমে তো কথা কাটি হয়, আগে থেকেও কাউকে ধাক্কা দেয় না, তো কথা কাটির সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে যে সেন্টারে আছে তারা কেন ব্যবস্থা গ্রহণ করেনি, এটা তাদের জবাবদিহি করতে হবে। এবং একটা মানুষ মারাই চলে গেল, তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ইসির এখনই কঠোর হওয়া উচিত। প্রত্যেকটা সেন্টারে খালি সিসি ক্যামেরা, সময়টা আছে, হ্যাঁ সিসি ক্যামেরা লাগা রাখলাম, লোকজন এত লাখ লাখ দিলাম, আমার মোবাইল ফোর্স ঘুরতেছে, কিন্তু হ্যাঁ বডি অন ক্যামেরা রাখলাম, তার লাভটা হলো কি? কোনো লাভ হলো না তো। আমাকে অ্যাক্টিভ একটা পার্সন হিসাবে তাদেরকে বলা হোক, অর্ডার দেওয়া হোক, যেখানে কথা কাটাকাটি বা একটা উত্তেজনার শুরু হবে, দেন তারা জন্য সেখানে ব্যবস্থা নেবে, নাহলে পর তাদের জবাবদিহি করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা করবে। দেখবেন এখনই আবার আস্তে আস্তে সব জায়গায় ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি ওই সকালবেলা ভালো সুন্দর দেখে সুন্দরভাবে অবস্থান করবেন, তা তো ঠিক হয় না। এর জন্য আমি বলতে চাই, শুরুটা আমি আবারও বলেছি দুপুরের পর থেকে হবে। আমি কিন্তু বলেছি ভোটটা দেবো না এখন, আমি দেখতে চাই যে ভোটটা দুপুরে কিভাবে হয়। কারণ 12টা-1টা পর্যন্ত ভোটটা মোটামুটি চলবে, শুরু হবে দুপুরের পর থেকে। এই যে খাবার একটা টাইম হবে, সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটে। আবার যারা ধরেন এখানে প্রার্থীদের কিন্তু একটা সেকেন্ড ম্যান থাকে, প্রার্থী তো সব জায়গায় যেতে পারে না, তার অন বিহাফ আরেকজন মানুষ কিন্তু ঘুরতে পারে সব সেন্টারগুলোতে, সেও কিন্তু যায় ঢুকে এক ধরনের কাজ করতে পারে। সেখানে কিন্তু পোলিং এজেন্টের ভূমিকা কি, সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসারের ভূমিকাটা কি, সেখানে ধরেন বিভিন্ন প্রার্থীর যে পোলিং এজেন্টরা বসে আছে তারা কতটুকু অ্যালার্ট, সেটাও কিন্তু ভাবতে হবে। কিন্তু এখন আপনার যে পোলিং এজেন্ট দিলেন, সে যদি একদমই নড়াবড়া কোন একজনের, সে জানেই না যে কি করতে হয়, কি বলতে হয়, আসলো কাটলাম, উনি নাম বলেন আমি কাটলাম, আমি তো ভালো করে দেখবো যে আমাকে যে ফেসটা দেখানোর কথা বলছে সে ঠিক মতন হয়েছে কিনা। আমার সংখ্যা দিয়ে আমার দরকার নেই, আমার অ্যাক্টিভ একটা ভালো লোকরা অবস্থান করছে কিনা, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর হতে পারে, অল পলিটিক্যাল বাহিনীর, অল পলিটিক্যাল সংগঠনের হচ্ছে তাদের পোলিং এজেন্ট হতে পারে, এবং সাধারণ জনগণ যারা আছে, যারা চিনে, তাদেরও একটা দায়িত্ববোধ আছে যে আমি এই লোকটাকে চিনি, সে আরেকবার ভোট দিয়ে গেছে। জালিয়াতি ভোট কিন্তু শুরু হবে দুপুরের পর থেকে, যখন প্রচুর ভিড় হবে তখনই কিন্তু জালিয়াতি ভোটগুলো পড়তে থাকে। আমি হয়তো কোনো সময় বোরখা পরে আসতে পারি, আমি একটা শাড়ি পাল্টে আসতে পারি, আমি হয়তো আর একটা ড্রেস নিয়ে আসতে পারি, আমি আরেকজনের আইডি কার্ড নিয়ে আসতে পারি। এখন আপনি বলবেন দুইভাবে আইডি কার্ডের সাথে মিলছে কিনা, আপনি তো ছবি দেখবেন, আইডির ছবি কিন্তু আমার ছবি আমি চিনি না মাঝে মাঝে, মানে আগেকার ছবিগুলো ওরকমভাবে চেঞ্জ হয়নি বা অনেক সব বোঝা যায় না। ওই যারা এই ধরনের মেল প্র্যাকটিস করে তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এগুলোকে আগায় এবং সেভাবে যায়। সুতরাং আমার মনে হয় যে দুপুর হতে আর বেশি, অলরেডি হয়ে গেছে, এখনই সমস্ত নির্বাচন কমিশনের থেকে অ্যালার্ট করে দেওয়া উচিত যে প্রত্যেকে এবং সকল পলিটিক্যাল রাজনীতিবিদ যারা যেখানে আছে তাদের যত মনিটরিং সিস্টেম আছে তাদের শক্তিশালীভাবে আগায় যাওয়া উচিত। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, এই যে অ্যাডভোকেট এইনা খান বলছিলেন যে এই বেলাটায় এসে যে যদি বলি ভোটের আর 4 ঘন্টার মতো আছে, 2.5, 2.5, 3.5, এই 4 ঘন্টা এবং এই বেলাটায় এসে এক ধরনের ভোট জালিয়াতি বা যেই জায়গাগুলো আমরা থাকি এই জায়গাটা একটু শঙ্কা থাকে। এবং আমি বলছিলাম যে এবার তো ইতিহাসে নজিরবিহীন 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, এই যে এই জায়গাগুলোতে সতর্ক থাকা, এই বেলায় এসে যেন ভোটটা প্রশ্নবিদ্ধ না হয়। জি, এতক্ষণ উনি যেগুলো বলেছেন তার একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলেছেন এবং তার প্রতিষ্ঠানের যে পর্যবেক্ষণ থেকেই তিনি এইগুলো বলেছেন এবং আমি ওনার সাথে একমত। সকাল দিকে ধরেন যারা জেনুইন ভোটার, সেই জেনুইন ভোটারের মধ্যে কিন্তু একটা প্রবণতা থাকে বা একটা সময় পর্যন্ত আসে যখন তারা এই কাজগুলো, যারা রিগিংয়ের সাথে যুক্ত থাকেন তাদের কিন্তু কিছু কর্মপরিকল্পনা থাকেন, তারা কিন্তু ধরেন 12টা-1টার মধ্যে বুঝে যাবে যে কোন ভোটগুলো না আসতে পারে, তো সেইগুলোকেই তারা টার্গেট করে, ভোটটা কোন দিকে যাচ্ছে তারা একটা টার্গেট করে এবং সেইখানে তারা রিগিংয়ের চেষ্টাটা করেন। তো এখন এই যে চেষ্টাটা তারা করবেন, এটা তো আমাদের অতীত অভিজ্ঞতা। এবার আপনি বলেছেন যে আমাদের আরপিও সংশোধন হয়েছে, সেই সংশোধনের মধ্যে সরাসরি আমাদের সেনাবাহিনীকে, আমাদের সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায়নের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছে। এবং আমি ইতিমধ্যে 2-1 জায়গায় দেখেছি, ঢাকার বনানী এবং 2-1 জায়গায় সেনাবাহিনী কিন্তু অ্যাকশানেও গিয়েছে পরিস্থিতি তৈরি করার জন্য। আমরা মনে করি যে একটা মানে ভালো ভোট উপহার দেওয়ার জন্য যদি অ্যাকশানে যেতে হয়, মিসক্রিয়েন্টদেরকে এবং যারা মানে আনলফুল কাজ করতে আসবে তাদেরকে তো আমাকে প্রিভেন্ট করতে হবে এবং সেইখানে প্রিভেন্ট করতে হলে আমাকে
রাষ্ট্র আইন শৃঙ্খলা মানে আইন যতটুকু ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা ইলেকশন কমিশনের প্রয়োগ করতে হবে এবং ইলেকশনের কমিশনের আন্ডারে এখন যারা কাজ করতেছেন তাদের সেটা প্রয়োগ করতে হবে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনার মোবাইল টিম আছে, গতকাল থেকে আমরা দেখছি বেশ কয়েক জায়গায় মোবাইল টিম মানে যারা এই নির্বাচন অ্যাক্টিভ আছেন এবং কাজ করেছেন, যারা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ভোট টাকা দিয়ে ভোট কেনা অথবা অন্য ভোট কেন্দ্রে যে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু বেশ কিছু জায়গায় তাদেরকে প্রতিহত করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। আমরা মানে এটা প্রত্যাশা করব যে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ধরনের অপরাধের সাথে কেউ যদি যুক্ত হওয়ার অপচেষ্টা করে তাকে প্রতিহত করতে হবে, যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে এখন। এবং সেইটা যদি যেটা আপা বলেছেন যে দুই একটা দৃষ্টান্ত যদি আমাদের সামনে আসে, অন্যরা কিন্তু সতর্ক হবে। তো সেইটা আমরা প্রত্যাশা করছি। ইলেকশন কমিশন যে আত্মতুষ্টির কথা সকালবেলা বলেছেন, দিন শেষে যখন নির্বাচনটি শেষ হয়ে যাবে তারা করবেন, কারণ তাদের পূর্বসূরীদের এমনও কথা আছে যে ভোট যুদ্ধে আমাদেরকে রেখে ইলেকশন কমিশনার সিইসির দিবানিদ্রার কথাও আমরা জেনেছি এবং দিবানিদ্রার পরে এসে অন্য বয়ান দেওয়ার কথাও আমরা দেখেছি, একবার পরিসংখ্যান। তো আমরা আশা করি যে এই নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক যে ক্ষমতা সেটা পুরোপুরি প্রয়োগ করতে পারবে। এই জন্যই আমরা বিশ্বাস করতে চাই, কারণ আগে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে। ইলেকশন কমিশন সেখানে শিরদাঁড়া শুরু মানে সোজা করে দাঁড়াতে পারে না। কিন্তু এইবার যদি ইলেকশন কমিশন এই ধরনের কোনো অজুহাত, আমরা আগে ইলেকশন কমিশনকে এই বক্তব্য রাখতে দেখেছি যে আমরা তো একা কিছু করতে পারি না, সরকার যদি আমাদের, এইবারে ইলেকশন কমিশন এই বক্তব্য দিয়ে জাতির কাছে তারা পার পাবে না। ফলে আমরা আশা করি ইলেকশন কমিশন তার সাংবিধানিক দায়িত্বটা যথাযথ। এই যে বলছিলাম যে নতুন যে স্বপ্নের বাংলাদেশ, যেটা জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখছিলাম যে এই স্বপ্ন আজকে আরও পরিণত রূপ পাবে ভোটের মধ্য দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল যাই হোক না কেন, যেই জিতুক না কেন, গণতন্ত্রের দিকে আমাদের যে অগ্রযাত্রা এটা যেন অব্যাহত থাকে, এই জায়গাটিতে আপনার কি পরামর্শ থাকবে? অবশ্যই আমি মনে করি যেই জিতুক বা যে বিজিত হোক তারা যেন একে অপরের প্রতি সেই সহমর্মিতা, সেই ভালোবাসা, দেশের প্রতি একটা আনুগত্য এবং দেশকে আগায় নেওয়ার জন্য তাদের যে পদক্ষেপগুলো সেগুলো তাদের রাখা উচিত। সবসময় জিতলেই আমি সব কিছু করে ফেলবো, আমি হেরে গেলে কিছু করতে পারবো না। একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু একটা সরকারকে অনেক কিছু শেখাইতে পারে, অনেক কিছু পথ দেখাইতে পারে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে যেই যেটা জিতুক বা হারুক, তারা যেন নিজেদের মধ্যে গণ্ডগোল বা নিজেদের মধ্যে একে অপরের ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি, যেটা আমরা এই ভোটের সময় দেখলাম, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি যে প্রবণতা, এটাকে বন্ধ করে দেশের উন্নয়নে, রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করা যায় সেদিকে তারা আগাবে। এবং আরেকটা কথা এখনো বলতে চাই সর্বশেষে, সেটা হচ্ছে নারীর অধিকাংশই হচ্ছে মানে হাফ নারী বাংলাদেশে, একটু কম, কয়েক লাখ কম। সেই অনুযায়ী বলে যে নারীর প্রতি যে বৈষম্য, নারীর যে ন্যায্যতা পাওয়া, সেই জায়গা যেন সকল দল অর্থাৎ রাষ্ট্র যে পরিচালনা করবেন তিনি এবং যিনি বিরোধী দল থাকবেন তিনি যেন সেইভাবে দেখেন যে নারী যেন তার ন্যায্যতা থেকে বঞ্চিত না হয়। জি, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, প্রশ্নটা এইভাবে রাখতে চাই। এই অভ্যুত্থানের পরে আমরা বারবারই বলছিলাম যে এবারের নির্বাচনটা শুধু শাসক বদলের বা ক্ষমতা পালা বদলের নয়, আমাদের অনেক স্বপ্ন আছে এবং অনেক চ্যালেঞ্জ আছে। সেই জায়গায় আপনার কি পরামর্শ থাকে? আমি অবশ্যই যেটি বলবো যে এবার আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে বাংলাদেশে তো গত 55 বছরে ক্ষমতার অনেক পালা বদল হয়েছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন এবং আমরা পরবর্তীতে একটা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম এই ক্ষমতার পালা বদলের মধ্য দিয়ে এটি আমাদের অর্জিত হয়নি এবং সেই কারণেই কিন্তু একটা 24 আমাদের করতে হয়েছে। তো এই রকম অবস্থায় আমাদের যে আজকের যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনের মধ্যে দিয়েও রাজনৈতিক দলগুলো কিন্তু বলেছেন যে এটাকে নিছক ক্ষমতার পালাবদল হিসাবে তারা দেখতে চান না। আমরা মনে করি যে নির্বাচনের ফলাফলটি যখন আমাদের হাতে আসবে, যারা সরকার গঠনের মানে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে এবং যারা বিরোধী দলে থাকবে তারা যেন এই কথাটির বাস্তবায়ন করেন এবং আগামী নিকট অতীতেই যেন আমাদেরকে আরেকটা 24-এর মতো খড়গ আমাদের রাজনীতিবিদদের কাঁধের মধ্যে যেন না ঝুলে। এবং এটা তো শুধুমাত্র তারা মূল্য দেন নাই, আমাদের যারা এই 15 বছরে আমাদের ফেসিবাদ কায়েম করেছিলেন তারা একটা সেফ এক্সিট নিয়ে দেশ থেকে চলে গেছেন, কিন্তু আমাদেরকে দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্যে ফেলে রেখে গেছেন দেশকে, দেশের মানুষকে। তো এইখান থেকে অন্ততপক্ষে কিছু শিক্ষা নিয়ে যদি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পাবেন বা যারা বিরোধী দলে থাকবেন
তারা যদি এটা থেকে কিছু শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ আমরা যেটা বলি যে বাংলাদেশের স্বার্থ, দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, মানুষের একটা বৈষম্য শোষণহীন দেশ, এই লক্ষ্য নিয়েই যেন আগামী দিনে যারা ক্ষমতার মসনদে বসবেন বলি আমরা, বা জনগণ যাদেরকে বসাবেন বা যারা বিরোধী দলে থাকবেন, এটি যেন হয়। আর সবচেয়ে কথা হলো যে এই বাকি সময়টা একটা নিরাপদ ভোটিং এবং ফলাফলটা মেনে নিয়ে, যে ফলাফল যাই হোক না কেন তারা কিন্তু অঙ্গীকার করেছেন মেনে নেবেন, তো সেইটুকু মেনে নিয়ে যেন তারা আগামী দিনে বাংলাদেশের মানে দিকে এগিয়ে যান, সেটাই আমাদের আজকের দিনের প্রত্যাশা। অ্যাডভোকেট এলিনা খান, এই যে ফলাফলটা যেন মেনে নেয়, এই ব্যাপারে আপনার আহ্বান থাকবে কি? দেখুন, ফলাফল মেনে নিতে হবে, কারণ জনগণ কারচুপি যদি না হয়, রাত্রিবেলা যদি যে ইঞ্জিনিয়ারিং শব্দটা আমরা বলে থাকি তাও যদি না হয়, যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয় 4:30, তারপরে যে গণনা সেটাও যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়, হঠাৎ করে লাইট অফ হয়ে গেলে একটা বক্স, এগুলো না হয়, মানে একটা সুন্দর সুষ্ঠু, আমি বারবার বলছি 3টা ধাপ, একটা হচ্ছে 4:30, আর একটা হচ্ছে ভোট গণনার পর, আর একটা হচ্ছে ফলাফল গেজেট হওয়া পর্যন্ত। এই 3টা স্তরটা যদি সুষ্ঠুভাবে থাকে, অবশ্যই সবাইকে ফলাফল মেনে নেওয়া উচিত। এবং আমি আবারও রিপিট করছি যে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ না করে, ইসি বা রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আক্রমণ না করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মেনে নেওয়া উচিত। এবং রাষ্ট্র ক্ষমতায় যেই যাক এবং যে বিরোধী দল হোক, তারা পরস্পর একে অপরের সম্পূরক, এই কথাটা ভাবতে হবে। আমি যখন বেঞ্চের এই পাশে বসবো আর একজন বেঞ্চের ওই পাশে থাকবে, তখন দুজনের কাঠামোগত, দুজনের মানে বক্তব্য, দুজনের নীতিমালা সব যদি সম্পূরকভাবে আমরা আগাইতে পারি, তাহলে অবশ্যই আমরা অনেক জাতিকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। সুতরাং আমার মনে হয় যে ফলাফলটা সবারই গ্রহণ করা। যিনি প্রধানমন্ত্রী হবেন, যেই দলে ক্ষমতায় আসুক, তার তো অনেক চ্যালেঞ্জ থাকবে, একেবারে মোটা দাগে 1 নম্বর চ্যালেঞ্জ তার কি থাকবে শুনি? সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা থাকবে হচ্ছে, আমি এক দাগে বলতে পারবো না, সেটা হচ্ছে প্রথমত অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকবে, নিরাপত্তার চ্যালেঞ্জ থাকবে, কারণ দেশের নিরাপত্তার অভাব থাকে, এবং অর্থনৈতিক মুক্তি সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন, বাঙালিরা 2টা জিনিসের, নিরাপত্তা এবং খাদ্য যদি সংকট ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু সেই মোকাবেলায় যেন তারা অন্তত কাজ করে, এটাই রাখতে। আমার কাছে যেটাই মনে হয় যে যেটা বলে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য সবচেয়ে বড়। এবং এই অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে আপনার রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন থাকে, আইন শৃঙ্খলা থাকে, মানুষের মানে ভালোভাবে বেঁচে থাকার প্রশ্ন যুক্ত থাকে। এই চ্যালেঞ্জটা আমাদের জন্য আছে। এবং এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে একটা দীর্ঘ সময় আমাদের একটা বিনিয়োগে বন্ধাত্ব আছে, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অনেক কিছু আমরা স্থবিরতা আছে, সেইগুলো কাটিয়ে উঠে, এবং সবচেয়ে বড় কথা হলো গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই অঙ্গীকার বাস্তবায়ন, এটি আমাদের জন্য একটা বড়। আজকে আমাদের অঙ্গীকার হোক, আমরা যারা নাগরিক, যে আমরা যেন গণতন্ত্রের পথে এগিয়ে যাই। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠান এখন এ পর্যন্ত। আবারও দেখা হবে দুপুর 3টায়। সে পর্যন্ত বাংলাদেশের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।